সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আমি আবার তোমাদের মনোবিজ্ঞান ক্লাস নেওয়ার জন্য চলে এসেছি। আমি সুপর্ণা ভট্টাচার্য, প্রভাষক, মনোবিজ্ঞান বিভাগ, শহীদ আবুল কাসিম ডিগ্রি কলেজ, বটিয়াঘাটা, কৈয়াবাজার, খুলনা। তো আমরা তো আমাদের পড়া পড়ছিলামই। পড়া শুরু করার আগে আমি যেটা বলতে চাই যে পড়াশোনা তো অবশ্যই আছে, কিন্তু কিছু জিনিস আমাদের অবশ্যই দরকার, যেটা জীবনে চলার পথে প্রয়োজন। সেটা হচ্ছে সহমর্মিতা, মানুষকে সহযোগিতা করার একটা মানসিকতা, তারপরে সৎ ব্যবহার, সত্যি কথা বলা। এই জিনিসগুলা আস্তে আস্তে আমাদের ব্যক্তিত্বে যদি একটু একটু করে আমরা আনার চেষ্টা করি, তাহলে আমরা একদিন সৎ এবং দক্ষ একজন নাগরিক হিসেবে দেশকে কিছু দিতে পারবো। সেজন্য আমাদের সবার উচিত এই ছোট ছোট গুণগুলো নিজেদের মধ্যে রপ্ত করা। পাশে কেউ খেতে পাচ্ছে না, তাকে নিজের সাধ্য মতো সাহায্য করে তার মুখে খাবার জোগানোর ব্যবস্থা করা। কেউ পড়াশোনার টাকা পাচ্ছে না, তাকে তার মতো করে নিজের সামর্থ্য মতো একটু সহযোগিতা করা, মিথ্যা কথা না বলা, গুরুজনদের সাথে ভালো ব্যবহার করা। আমার মনে হয় প্রত্যেকটা মানুষেরই এটা করা উচিত, যেটাতে তার ব্যক্তিত্বটা সুন্দরভাবে গড়ে ওঠে এবং পরবর্তীতে সমাজে চলার পথে তার প্রতিকূলতা কম ফেস করতে হয়। আচ্ছা, আজকে আবার আমরা ক্লাসে ফিরে আসি। আমরা দ্বিতীয় অধ্যায় পড়ছিলাম। দ্বিতীয় অধ্যায়টা কি? আমাদের মনে হয় সবারই অধ্যায়ের নাম মুখস্থ হয়ে গেছে। চ্যাপ্টারটা কি ছিল? আচরণ ও আচরণের বিকাশ। আচরণ ও আচরণের বিকাশ, এই চ্যাপ্টারে আমরা অনেক দূর এগিয়ে গেছি। আচরণ কি, আচরণের বিকাশ কিভাবে হয়, আচরণের বিকাশে বংশগতি কিভাবে প্রভাবিত করে, আচরণের বিকাশে পরিবেশ আমাদের কিভাবে প্রভাবিত করে, কী কী প্রভাবক আচরণকে নিয়ন্ত্রণ করে, এগুলো মোটামুটি সবই আমরা পড়েছি। আজকে আমরা যেটা পড়ব, এখন যেটা পড়ব, সেটা হচ্ছে আচরণের উপর সত্যি কার প্রভাব বেশি, বংশগতি নাকি পরিবেশের? আমরা আলাদাভাবে বংশগতি কিভাবে আচরণকে প্রভাবিত করে সেটা দেখেছি, পরিবেশ কিভাবে আচরণকে প্রভাবিত করে সেটা দেখেছি। এখন আমরা দেখব বিজ্ঞানীদের গবেষণা পর্যালোচনা করে, তাদের গবেষণার ফলাফলের উপর ভিত্তি করে তারা যে রেজাল্টটা দিয়েছেন সেটা অ্যানালাইসিস করে, যে আসলে পরিবেশটা আমাদের আচরণকে বেশি প্রভাবিত করছে না বংশগতি বেশি প্রভাবিত করছে। তাহলে আমরা এখন টপিক্সের ভিতরে ঢুকে যাই। আচরণ না বংশগতি, কোনটা আমাদের পরিবেশকে বেশি, আচরণের উপর কার প্রভাব বেশি সেটা জানতে গিয়ে নিউম্যান, ফ্রিম্যান অ্যান্ড হলজিঙ্গার নামে তিনজন মনোবিজ্ঞানী 1937 সালে কী করেছিলেন? 19 জোড়া অভিন্ন যমজ নিয়ে গবেষণা করেছিলেন। আমরা আগেই পড়েছি অভিন্ন যমজ কি। অভিন্ন যমজের জাইগোটটা এক, কোনো একটা কারণে জাইগোটটা সমান দুই ভাগে বিভক্ত হয়ে দুইটা মানব কিংবা দুইটা প্রাণী সৃষ্টি করে। এই যে দুইটা প্রাণী কিংবা যে দুইটা মানব শিশুর জন্ম নেয়, তাদের বৈশিষ্ট্য, বুদ্ধি, পারিপার্শ্বিক সব কিছুই একরকম থাকে। অভিন্ন যমজদের চেহারা থেকে শুরু করে ওদের হচ্ছে ছেলে হলে দুটাই ছেলে, মেয়ে হলে দুটাই মেয়ে, এটা অভিন্ন যমজদের ক্ষেত্রে দেখা যায়। তাহলে ওনারা কী করেছিলেন? যে 19 জোড়া অভিন্ন যমজ নিয়ে গবেষণা করেছিলেন, এটা দেখার জন্য যে আচরণের উপর কার প্রভাবটা বেশি। গবেষণা করতে গিয়ে ওনারা তিনজন যেটা দেখলেন সেটা হচ্ছে এর মধ্যে 19 জোড়ার মধ্যে এক জোড়া অভিন্ন যমজ, যারা কিনা সেই সময় যাদের উপর গবেষণা করে খুব সাড়া পড়েছিল, তারা হচ্ছে রিচার্ড এবং রেমন্ড নামে দুইটা মানব শিশু আর কি। দুইটা বাচ্চাকে তারা কী করেছিল, যে রিচার্ডের যখন 1 মাস বয়স, তখন তাকে একটা গরিব ট্রাক ড্রাইভারের কাছে পালক পুত্র রূপে দিয়ে দেওয়া হলো। আর হচ্ছে রেমন্ড, যে তাকে কি করা হলো, তাকে 23 মাস বয়সে একটা খুব ধনী চিকিৎসকের কাছে লালন পালন করা হলো।
তারপর কি করলো বিজ্ঞানী তিনজন, তার 10 বছর পরে রিচার্ডকে আর রেমন্ডকে নিয়ে গবেষণা করে দেখলেন যে এদের বুদ্ধাঙ্ক প্রায় সমান সমান, এদের এবং এদের যে মানে ব্যক্তিগত মানে ব্যক্তিত্বর প্যাটার্ন সেটাও প্রায় সেম, যদিও তারা দুই পরিবেশে তাদের লালন পালন করা হয়েছে। একজন পড়ালেখা করার ভালো সুযোগ পায় নাই আর কি, বস্তির ছেলেমেয়েরা যেরকম একটু হচ্ছে পড়াশোনার সুযোগ কম পায়, খাওয়া দাওয়ার ফ্যাসিলিটিসটা কম পায়, সুযোগ সুবিধাটা কম পায়, একজনের এই অবস্থা। আর একজন ধনী চিকিৎসকের বাড়িতে সে সব রকম ফ্যাসিলিটিস পেয়েছে, ভালো স্কুলে পড়েছে, তাও তাদের বুদ্ধাঙ্ক প্রায় বুদ্ধাঙ্ক যখন পরিমাপ করা হলো তখন দেখা গেল যে বুদ্ধাঙ্কের সাথে একটা মানে বিশাল সম্পর্ক আছে, বুদ্ধাঙ্ক খুব বেশি 19-20 না। সেক্ষেত্রে তারা ধারণা করলেন যে বংশগতি আসলে বেশ খানিকটা প্রভাব বিস্তার করে মানুষের আচরণ সম্পর্কে। এরপরে তারা যখন এই বাকি 19 জোড়া নিয়ে যখন বাকি 19 জোড়ার 1 জোড়ার রেজাল্টও তারা এরকম পেলেন, তারপর বাকি 18 জোড়া নিয়ে যখন তারা গবেষণা করলেন তখন যেটা দেখলেন যে তারা দুইটা বিষয়ে সিদ্ধান্ত নিলেন। এক হচ্ছে অভিন্ন যমজরা দুই পরিবেশে মানুষ হলেও তাদের বুদ্ধাঙ্কের ক্ষেত্রে একটা সহসম্পর্ক দেখা যায়, এই একটা। আর ব্যক্তিত্বের সংলক্ষণের তারতম্য দেখা যায়, তার মানে যে বিরূপ পরিবেশে মানুষ হওয়ার ফলে ব্যক্তিত্বের যে কিছু কিছু পরিবর্তন সেটা তাদের মধ্যে উচ্চমাত্রায় দেখা যায়। যে একটা বড়লোকের ফ্যামিলিতে বেড়ে ওঠা একটা সন্তান আর একটা গরিবের ফ্যামিলিতে বেড়ে ওঠা সন্তানের মধ্যে তারা যদিও অভিন্ন যমজ, তাও তাদের ব্যক্তিত্বের কিছু কিছু পার্থক্য তারা স্পষ্টভাবে দেখেছেন, যেটা কিনা তাদের গবেষণায় বেশ প্রভাব বিস্তার করেছে। তারপরে তাদের গবেষণার পরে আরও অনেক গবেষক প্রচুর পরীক্ষণ পাত্র নিয়ে গবেষণা করেছেন, কেউ কেউ অভিন্ন যমজদের নিয়ে গবেষণা করেছেন, বিশেষ করে বুদ্ধাঙ্কটা টেস্ট করার জন্য যে আসলেই বুদ্ধাঙ্কটা মানে ব্যক্তির পরিবেশকে প্রভাবিত করে কিনা এইটা দেখার জন্য, কিংবা ব্যক্তি বংশগতিকে প্রভাবিত করে কিনা বুদ্ধাঙ্ক, মানে মানুষের ব্রেনটা বংশগতি প্রভাবিত করে না পরিবেশ প্রভাবিত করে, এই নিয়ে যখন গবেষণা হয়েছে তখন গবেষকরা দেখেছেন যে তখন গবেষকরা অভিন্ন যমজ নিয়ে গবেষণা করেছেন, ভিন্নকোষী যমজ নিয়ে গবেষণা করেছেন, ভাই বোন নিয়ে গবেষণা করেছেন, তারপর হচ্ছে সৎ ভাই বোন নিয়ে গবেষণা করেছেন, আত্মীয় স্বজন নিয়ে গবেষণা করেছেন। গবেষণার রেজাল্টে তারা এরকম পেয়েছেন যে অভিন্ন যমজদের ক্ষেত্রে তো বুদ্ধাঙ্কের পার্থক্য খুবই কম, ভিন্নকোষী যমজের ক্ষেত্রে বুদ্ধাঙ্কের পার্থক্য সামান্য, সেরকম প্রভাবিত করার মতো কিছু না। ভাই বোনের ক্ষেত্রেও বুদ্ধির একটা সহসম্পর্ক থাকে, বুদ্ধাঙ্কর উচ্চ মাত্রায় সহসম্পর্ক থাকে। আর সৎ ভাই বোন কিংবা আত্মীয় স্বজনের মধ্যে দেখা যায় যে বুদ্ধাঙ্কের যে ডিফারেন্সটা কিংবা বুদ্ধির যে পার্থক্যটা সেটা উচ্চমান, মানে সেটা বেশ খানিকটা বেশি। সহোদর, অভিন্ন যমজ, ভিন্নকোষী যমজে যেরকম দুই ভাই বোন কিংবা দুইজনের মধ্যে যে বুদ্ধাঙ্কের সম্পর্ক ছিল সেটা যতটা কম ছিল, সম্পর্কটা যতটা গাঢ় ছিল বুদ্ধাঙ্কের ক্ষেত্রে, কিন্তু সৎ ভাই বোন কিংবা আত্মীয় স্বজনের ক্ষেত্রে বুদ্ধাঙ্কের পার্থক্যটা বেশি। অর্থাৎ মানে আত্মীয় স্বজন কিংবা সৎ ভাই বোনদের সাথে বুদ্ধির যে মাত্রাটা, বুদ্ধির কম বেশি যেটা, এটা হচ্ছে বেশি কম হতে পারে, তবে সহোদর ভাই বোন বা একই মায়ের বাচ্চাদের মধ্যে বুদ্ধাঙ্ক কাছাকাছি থাকে। অভিন্ন যমজের ক্ষেত্রে একদমই কম থাকে বুদ্ধাঙ্কের পার্থক্য, প্রায় একই রকম থাকে। ভিন্নকোষী যমজের ক্ষেত্রেও মোটামুটি বুদ্ধাঙ্কের পার্থক্য খুব বেশি থাকে না। সেক্ষেত্রে বিজ্ঞানীরা আর কি গবেষণায় প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে বললেন যে বুদ্ধি যেটা ওটা পুরাপুরি বংশগতি নির্ভর আর কি, বুদ্ধিটা আমাদের আসে, আমাদের বুদ্ধাঙ্কটা এটা আমাদের বংশগতি দ্বারা প্রভাবিত হয়।
তারপরে আচরণবাদীরা বললেন যে আচ্ছা বুদ্ধঙ্কটা ঠিক আছে, মানা গেল যে আর কি বংশগতি দিয়ে প্রভাবিত হয়, কিন্তু মানুষের যে ব্যক্তিত্বের ছোট ছোট বিষয়গুলো, যেমন সত্যবাদিতা, সহমর্মিতা, দৃষ্টিভঙ্গি, মনোভাব, এই সমস্ত যে বিষয়গুলো, মূল্যবোধ, এই সমস্ত আবেগ, অনুভূতি, প্রেষণা, এই বিষয়গুলো আর কি অনেকখানি পরিবেশ দ্বারা প্রভাবিত। এটা বলতে ওরা আরও বললেন, পরিবেশবাদীরা আরও বললেন যে হচ্ছে তারা অনেকগুলো গবেষণা করলেন, গবেষণায় দেখা গেল যে যারা আর কি অভিন্নকোষী জন্ম, যে তারা একটা গবেষণা করছিল, পরিবেশবাদীদের গবেষণাটা খুবই আর কি জনপ্রিয়তা লাভ করেছিল, যেটা কিনা আমরা পড়েছিলাম যে একটা ছোট্ট বাচ্চা, তাকে আর কি তার একটা ঘরের ভিতর থেকে উদ্ধার করা হয়েছিল, যার মা ছিল কথা বলতে পারতো না এবং কানে শুনতে পারতো না। তাকে যখন উদ্ধার করা হলো তখন আর কি তার ভিতর ব্যক্তিত্বের কোনো গুণই দেখা গেছিল না। সে কথা বলতে পারতো না, তার চিন্তা শক্তি, তার চিন্তা চেতনা। বাচ্চাটার নাম ছিল ইসাবেলা। তারপরে তাকে বিজ্ঞানীরা ওভাবে আর কি উদ্ধার করলেন যখন, তখন তার বয়স ছিল 1.5 বছর, 6 বছর আর কি একটা ঘরে সে তার মায়ের সাথে ছিল। তখন তার ব্যক্তিত্বের কোনো গুণই আর কি প্রস্ফুটিত হয় নাই, সে কথা বলতে পারতো না। তারপরে যখন তাকে স্বাভাবিক পরিবেশে নিয়ে যাওয়া হলো, তাকে আর কি তার সাথে সময় দিল আর কি বিজ্ঞানীরা, যারা তাকে ওই পরিবেশ থেকে বের করে নিয়ে আর কি তার আচরণ পর্যবেক্ষণ করছিলেন, তারা তারপরে দেখা গেল যে সে খুব দ্রুত সময়ের মধ্যে কথা বলতে শিখেছে। তারপরে ব্যক্তিত্বের যে গুণগুলো সে তার মধ্যে আত্মস্থ করেছে খুব কম সময়ের মধ্যে, এবং তার বুদ্ধাঙ্ক প্রায় 3 গুণ বেড়ে গেছে। তাকে যখন এনেছিল তখন তার বুদ্ধাঙ্কের যে পেয়েছিল, যে বুদ্ধাঙ্ক টেস্টটা করে তার বুদ্ধাঙ্কের যে পরিমাপ করেছিল, প্রায় হচ্ছে খুব কম সময়ের মধ্যে প্রায় আর কি তার বুদ্ধাঙ্ক 3 গুণ বেড়ে গিয়েছিল, এবং সে 14 বছর বয়সে ক্লাস 6-এ পড়তো। তাহলে তারা গবেষণা করে দেখানোর চেষ্টা করেছিলেন যে তাহলে পরিবেশ একটা ব্যক্তির আচরণকে কতটা প্রভাবিত করতে পারে। যে কিনা 6.5 বছর পর্যন্ত কথাই বলতে পারতো না, তার মধ্যে কোনো ব্যক্তিত্বের কোনো রকম কোনো আর কি পজিটিভ কিছু দেখাই যায় নাই, যেহেতু সে কথা বলতে পারতো না, বুঝতে পারতো না, শুনতে পারতো না। মা যেহেতু বোবা আর কালা ছিলেন, সেই জন্যে কোনো রকম ব্যক্তিত্বের কোনো গুণই তার মধ্যে প্রস্ফুটিত ছিল না। কিন্তু পরিবেশটা এতটাই তাকে প্রভাবিত করেছিল যে তাকে যখন বিজ্ঞানীরা উদ্ধার করে নিয়ে গেলেন এবং তারা যখন তাদের আন্ডারে আর কি তাকে প্রতিপালন করলো, তখন দেখা গেল যে খুব অল্প সময়ের মধ্যে সে সবগুলো আচরণ নিজের মধ্যে রপ্ত করেছে, এবং সাধারণ বাচ্চা কাচ্চা ঠিক যে অনুযায়ী যে ক্লাসে পড়ার কথা তার সেই ক্লাসেই তার সেই বয়স অনুযায়ী আর কি সে ক্লাস 6-এ যখন পড়ে তখন তার 14 বছর বয়স। আর হচ্ছে তার বুদ্ধাঙ্কটা প্রায় 3 গুণ বেড়ে গেছে। তার মানে তারা দেখাতে চাইলো যে পরিবেশটা সমানভাবে প্রভাবিত করে ব্যক্তির আচরণকে, আর কি তাদের মতে পরিবেশটা ব্যক্তির আচরণকে প্রভাবিত করে, বংশগতি অতটা না। এরপরে বিভিন্ন সময় বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে কতগুলো গবেষণার গড়ে দেখা গেছে যে বাচ্চাগুলা অভিন্ন জমজের ক্ষেত্রে যারা আর কি সুবিধা বঞ্চিত ছিল, তারা দেখতে চেয়েছিলেন যে সমস্ত পিতামাতা, গরিব পিতামাতা তাদের ছেলে মেয়েদের ভালো জায়গায় দত্তক দেয়, অন্তত বাচ্চাটা যেন ভালোভাবে বেড়ে ওঠে, সেই মানসিকতা নিয়ে তাদের সাথে মানে দত্তক দেওয়া ভালো পরিবেশে লালিত পালিত বাচ্চাদের সাথে তাদের ভাই বোনদের, অর্থাৎ সুবিধা বঞ্চিত ভাই বোনদের বুদ্ধাঙ্কের যখন মানে টেস্ট করেছিলেন তারা, তখন দেখেছিলেন যে সমস্ত দত্তক সন্তানেরা আর কি
ভালো পরিবেশে লালিত পালিত হয়েছে, তাদের বুদ্ধির গড় তারা পেয়েছিলেন 111। আর তাদের ভাই বোন যারা কিনা অতটা সুবিধা পায় নাই, তাদের পড়াশোনা, খাওয়া দাওয়া, পরিবেশ বিভিন্ন জায়গায়, তাদের যে বুদ্ধাঙ্কের যে গড় সেটা হচ্ছে 95। ওই 111 আর 95 পরিবেশবাদীরা বলেছেন এই যে 16 পয়েন্ট, এই 16 পয়েন্টটা পরিবেশের উপর নির্ভর করে। অর্থাৎ ব্যক্তির বংশগতি তো একটা ফ্যাক্টর অবশ্যই, কিন্তু পরিবেশও বুদ্ধাঙ্কের উপর যথেষ্ট পরিমাণ প্রভাব বিস্তার করে। পিতামাতার শিক্ষা, পিতামাতার আর্থসামাজিক অবস্থা, বিভিন্ন রকম বাচ্চাদের বিভিন্ন রকম সুযোগ সুবিধা, এগুলো বুদ্ধাঙ্ককে প্রভাবিত করে বা ব্যক্তির বুদ্ধির বিকাশকে প্রভাবিত করে। সত্যি কথা বলতে আমাদের যেমন আমাদের পরিবেশ আমাদের আচরণকে প্রভাবিত করে, বা আমাদের আচরণ বিকশিত হওয়ার জন্য পরিবেশের অনেকখানি ভূমিকা, বুদ্ধি তো অবশ্যই, বুদ্ধির ভূমিকা তো অবশ্যই আমাদের উপর বেশি। কারণ বুদ্ধি যদি না থাকতো আমরা এত ভালোভাবে পরিবেশের সাথে খাপ খাইয়ে নিজেদেরকে টিকিয়ে রাখতে পারতাম না। সেজন্য আর কি বলা যায় যে বংশগতির সূত্রে প্রাপ্ত যে সম্ভাবনাটা, এই সম্ভাবনার সাথে যদি ভালো একটা পরিবেশ থাকে, তাহলে এই সম্ভাবনাটাকে কাজে লাগিয়ে যে কোনো ব্যক্তি অনেক দূর উঠে যেতে পারে। তার ব্যক্তিত্বের বিকাশ অনেকভাবে হতে পারে। সে যথোপযুক্ত পরিবেশে তার সম্ভাবনাটাকে কাজে লাগিয়ে সে 100% সাকসেসফুল না হলেও 90 আপ নিজের অ্যাচিভমেন্ট সে আর কি অভীষ্ট লক্ষ্যে সে পৌঁছাতে পারে। সুতরাং আমরা বলতে পারি যে আমাদের আচরণের উপর বংশগতির যতটা প্রভাব, পরিবেশেরও ততটা, কিন্তু বুদ্ধির ক্ষেত্রে আর কি বুদ্ধাঙ্কের ক্ষেত্রে বংশগতির প্রভাবটা বেশি। এরপর আমরা পড়ব বুদ্ধির বৃত্তিক বিকাশ। আমাদের বুদ্ধি কিভাবে বিকশিত হয়, কিভাবে বিভিন্ন ধাপে ধাপে আমরা ম্যাচুরিটি অর্জন করি, আমাদের বুদ্ধি কিভাবে পরিপক্কতা অর্জন করে, সেটাকে বলা হয় বুদ্ধিবৃত্তিক বিকাশ। আসলে একটা শিশু যখন 2-2.5 বছর বয়স হয়, তখন সেখান থেকে শিশুটাকে একটা শিশু যখন জন্মগ্রহণ করে, তার 2 বছর যখন তার বয়স হয়, তখন তার আর কি একটা মানুষের মতো বিহেভিয়ার আর কি সে করতে শেখে। সে প্রথম চলতে শেখে, সে কথা বলতে শেখে, সে যুক্তি দেখাতে শেখে, সে তার পেশিগত দক্ষতা অর্জন করে, সে কথা বলতে শুরু করে। তো বুদ্ধির কাজ তখন থেকেই মূলত শুরু হয়। বুদ্ধিভিত্তিক বিকাশ মূলত আমাদের শুরু হয় 2 বছর থেকে 5-6 বছর পর্যন্ত। প্রথমে আস্তে আস্তে বুদ্ধিটা বুদ্ধি বিকশিত হয়, তারপরে কি হয়, এটার পরিপক্কতা অর্জন করে। তারপর থেকে সারা জীবন বিভিন্ন অভিজ্ঞতা, বিভিন্ন প্রতিকূলতাকে আমরা আর কি অভিজ্ঞতায় নিয়ে সেটার সাথে আমরা সিচুয়েশনটাকে কম্পেয়ার করি, তারপর ডিসিশন নিই, আমরা বাধা মোকাবেলা করি, আমরা পরিবেশের সাথে খাপ খাওয়াই, আমাদের কি করতে হবে, আমাদের কি করা উচিত, আমাদের কি করা উচিত না, সেই পরিপক্কতা অর্জন করি পরবর্তী ধাপে। কিন্তু বুদ্ধির যে বিকাশটা সেটা শুরু হয় 2 বছর বয়সে, এবং বুদ্ধির বিভিন্ন ছোট ছোট যে বিষয়গুলো বুদ্ধিকে শানিত করে, সেটা আর কি 2 বছর থেকে 6-7 বছরের মধ্যে একটা মোরালিটি স্কেল তৈরি হয় শিশুর মধ্যে। কোনটা করা উচিত, কোনটা করা উচিত না, কি করব কি করব না, এই মোরালিটি স্কেলটা তৈরি হয় 2 বছর বয়স থেকে শুরু হয়। আর মোরালিটি স্কেলটা 7 বছর পর্যন্ত বিল্ড আপ করে, যে এটা আমার করা উচিত, এটা আমার করা উচিত না, বাবা মা এটা করছে তাই আমাদের এটা করতে হবে। তারপরে এরা কী করে, এক্সপিরিয়েন্সের ভিত্তিতে এটা আমাদের করা যাবে না, কিংবা এটা আমাদের করতে হবে, এটা করলে আরও ভালো হতো। আস্তে আস্তে বড় হয়, থেকে 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 তার মোরালিটি স্কিলটাকে আরও আর কি পরিবর্তিত হয়, পরিবর্ধিত হয়, বিকশিত হয়, সেটা পরে
প্রথম প্রথম যে স্টেজটা, শিশুর বিকাশের প্রথম যে স্টেজটা, মোরালিটি স্কেলটা, সেই স্টেজে তৈরি হয়। পিয়াজে নামে একজন বিজ্ঞানী 1971 সালে এই স্টেজটার নাম দিয়েছিলেন চিন্তা পূর্ব পর্যায়। চিন্তা পূর্ব পর্যায়কেই মূলত বলেছিলেন যে বুদ্ধিভিত্তিক বিকাশ এই চিন্তা পূর্ব পর্যায়টাতে শুরু হয়। আর সেটা ব্যাপ্তিকাল হচ্ছে 2-3 বছর থেকে শুরু, 7-8 বছর থেকে শেষ, 7-8 বছর পর্যন্ত। এখন শৈশবের যে প্রাথমিক পর্যায়টা বা প্রাথমিক অবস্থায় শিশু কী করে, তারা প্রথম কথা বলতে শুরু করে, তারা আশপাশের পরিবেশ সম্পর্কে ছোট ছোট ধারণা পায়, তারা তাদের পেশি সঞ্চালিত করতে পারে, তারা দাঁড়াতে পারে, পেশিতে দক্ষতা অর্জন করতে পারে, তারা বিভিন্ন বিষয় চিনতে শেখে। প্রথমে তারা যুক্তি দিয়ে সেই সমস্ত বিষয়গুলোকে বোঝার চেষ্টা করে। এর মাধ্যমে তাদের বুদ্ধিটা আস্তে 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 বিকশিত হয়। ছোট ছোট কিছু জিনিস যারা এই পর্যায়ে শিশু আর কি উপলব্ধি করে, কিংবা আমাদের জীবনের কিছু জিনিসকে তারা কিভাবে সংজ্ঞায়িত করে, এবার তোমাদের সামনে সেটা তুলে ধরবো। যে মানে ছোট ছোট যে জিনিসগুলো আমরা একরকম ব্যাখ্যা দিই, কিন্তু ছোটোবেলায় বাচ্চারা আসলে এই জিনিসটাকে ঠিক কীভাবে দেখে সে ব্যাখ্যাটা নিম্নে দিই। তাহলে এখন আমরা কি পড়ব? শৈশবের প্রথম পর্যায়ে গঠিত ধারণাগুলো। শৈশবের প্রথম পর্যায়ে শিশুরা আমাদের জীবনের সাথে প্রচলিত কিছু ধারণা আছে, যেটা আমরা যত বড় হই তত আমাদের মতো করে এই ধারণাটা নিজেদের মধ্যে বিকশিত হয়। তাহলে ছোট শিশুদের মধ্যে কীভাবে এই ধারণাটা বিকশিত হয় সেটা বলতে গিয়ে ধারণাসমূহ প্রথমে হচ্ছে জীবন সম্পর্কে শিশুরা যা কিছু জীবন্ত তাই জীবন। প্রথম দিকে ওরা সেটাও বোঝে না। প্রথম দিকে ওরা পুতুল, খেলনা এগুলোকেও জীবন্ত মনে করে আর কি, এরা যার সাথে খেলে। তারপরে কিছুদিন পরে এরা আসলে জীবন্ত আর মৃত, মানে জড়বস্তু আর জীবন্ত বস্তুর মধ্যে এরা পার্থক্য করতে শেখে বেশ খানিকটা পরে। প্রাথমিক পর্যায়ে এরা আর কি সব ধরনের জিনিসকেই তারা জীবন্ত মনে করে। এরপরে আসে মৃত্যুটাকে এরা কীভাবে সংজ্ঞায়িত করে, যা ওদের সামনে থেকে চলে গেছে ওরা সেটাকেই ধরে নেয় যে জিনিসটা মরে গেছে মানে এটা তাদের সামনে থেকে চলে গেছে। এবার হচ্ছে লিঙ্গ নির্ধারিত আচরণ। লিঙ্গ নির্ধারিত আচরণ বলতে বাচ্চারা যখন প্রথম একটু করে বড় হয়, তারা তাদের মানে হাত পা চিনতে শেখে, তারা কথা বলতে পারে, তারা ছোট ছোট বিষয় কোশ্চিন করতে পারে। তখন তারা দেখে যে তাদের সবথেকে কাছের দুইটা মানুষ, অর্থাৎ মা বাবা, মেয়ে সন্তানটা মাকে আইডল মনে করে। সে মনে করে যে মা যেটা করছে, আমি মেয়ে, আমার এই কাজগুলা আমি বড় হলে আমার মতো করে করব। ছেলেরা বাবাকে আইডল মনে করে, তারা মনে করে যে বাবা যা করছে আমার কাজও এটা, এই পর্যায়ে আমিও যখন এরকম হব আমিও এই কাজ করি। সেজন্য তখন থেকেই তারা হঠাৎ করে আর কি ছেলেদের কাজ ছেলেরা করতে থাকে, অর্থাৎ বাবার মতো করে হাঁটা, বাবার মতো করে জুতা পরা, ছেলেরা বাবার মতো করে কথা বলা। মেয়েরা দেখা যায় যে হচ্ছে মায়ের মতো করে রান্নাবান্না, মা যেরকম করে রান্নাবান্না করে তার একটা হিসেবে তারা আর কি রান্নাবাটি খেলে, তারা আর কি মায়ের মতো করে সব কিছু চিন্তা করতে পারে। তবে এক্ষেত্রে ছেলেরা বেশি ছেলেদের আচরণটা প্রদর্শন করে আর কি, মেয়েরা তুলনামূলক কম করে এটা। ছেলেদের ইজমটা আর কি তাড়াতাড়ি আসে। এরপরে হচ্ছে ওজন। এই সময়টাতে আর কি শৈশবের প্রথম পর্যায়ে ওভাবে স্পেসিফিক্যালি এরা ওজন সম্পর্কে ধারণা করতে পারে না, কিন্তু যারা কিন্ডারগার্টেন স্কুলে গেছে কিংবা যারা স্কুলে ভর্তি হয়েছে, টিচার যদি এদেরকে বিভিন্ন বস্তুর ওজন সম্পর্কে একটা ধারণা দেয়, কোনটা ভারী কোনটা হালকা, তখন এরা এগুলো ধরতে পারে যারা স্কুলে গেছে। এরপর সৌন্দর্য। এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো সৌন্দর্য বলতে যেটা বোঝে, সুন্দর গান, সুন্দর নাচ,
এইগুলো মূলত ওরা ওদের সৌন্দর্যের মধ্যে এই বিষয়গুলো আসে। সেজন্য দেখা যায় যে ছোট বাচ্চারা যখন টিভির সামনে গান হয় তারা টিভির সামনে দাঁড়িয়ে নাচতে থাকে। আবার কেউ বা অন্য কোনো কাজ করছিল, হঠাৎ একটা ভালো গান যেটা তার পছন্দ মতো ভালো লাগলো, তখন চুপ করে বাচ্চাটা দাঁড়িয়ে থেকে গানটা শুনতে থাকে। আবার কেউ যদি তখন এসে টিভিটা বন্ধ করে দেয় তখন সে রিয়্যাক্ট করে। এই বিষয় এই বয়সটাতে সৌন্দর্য বলতে সুন্দর গান বাজনা, যেটা কিনা তার মনকে আকর্ষণ করে, নাচ আবৃত্তি এগুলোকে বোঝায়। এরপরে আসো সংখ্যা। এই বয়সটাতে বাবা মা প্রথম বাচ্চাদেরকে সংখ্যার ধারণা দেয়, অর্থাৎ তারা গুনতে শেখায়। দেখা যায় যে এই সংখ্যার ধারণার ক্ষেত্রে যারা স্কুলে গেছে, তারা যারা বাসায় আছে তাদের থেকে সংখ্যার ধারণাটা পারফেক্টলি পায় আর কি। তারা আর কি আগের বই যেহেতু সেখানে আছে যে 5-6 পর্যন্ত গুনতে পারে, তবে দেখা যায় যে যারা কিন্ডারগার্টেন স্কুলে গেছে কিংবা যারা স্কুলে ভর্তি হয়েছে তারা আর কি 10, 12, 15, 20 পর্যন্ত তারা আর কি এই প্রথম পর্যায়ে, শৈশবের প্রথম পর্যায়ে তারা গুনতে পারে। অনেক ক্ষেত্রে তারা বানানও করতে পারে, 50 পর্যন্ত গুনতে পারে, হয়তো দেখা গেল 10 পর্যন্ত বানান করতে পারে। এরপরে আসো সময়। এই বয়সটাতে প্রথম পর্যায়ের যখন 2, 3, 4, 5 বছর বয়স, তখন এরা হয়তো একটা বারের নাম বলতে পারে কিংবা বুঝতে পারে, অনেকে তাও পারে না। তারপরে যখন এদের আর একটু বয়সটা বাড়তে থাকে, মানে এই স্টেজটার ডিউরেশন তো 2-3 বছর থেকে 6-7 বছর পর্যন্ত। দেখা যায় যে যখন এরা 3-4 বছর থাকে তখন এরা হয়তো সপ্তাহের 1-2টা বারের নাম জানে, কিন্তু 6-7 বছরে যখন এরা থাকে তখন এরা সপ্তাহ বা দিন, মাস, বছর এদের 2-একটা নাম বলতে পারে। বছর আলাদা করে বুঝতে পারে, মাস আলাদা করে বুঝতে পারে, দিন আলাদা করে বুঝতে পারে। দেখা যায় যে সপ্তাহে 7 দিনের নামই তারা জানে, কিছু কিছু মাসের নাম জানে তারা, বাংলা, ইংরেজি এগুলো তারা জানে। এরপর হচ্ছে স্থান। এরা কাছে দূরে এটা বুঝতে পারে, কিন্তু দূরত্বটা কতটুকু সেটা বুঝতে পারে না। এরা ডান দিক, বাম দিক এটা বুঝতে পারে, কিন্তু এরা স্পেসিফিক্যালি বোঝাতে পারে না। সেজন্য এই বয়সটাতে স্থানে দূরত্বটাকে আর কি এরা পারফেক্টলি মেজার করতে পারে না, কিন্তু বুঝতে পারে কোনটা তার কাছে, কোনটা তার দূরে, কোনটা ছোট, কোনটা বড়। এরপর হচ্ছে নিজের সম্পর্কে ধারণা। এ সময় তারা নিজের নাম বলতে পারে, বয়স বলতে পারে, স্কুলে যদি ভর্তি হয় কোন স্কুলে ভর্তি হয়েছে, কোন স্কুলে পড়ে তারা সেটা বলতে পারে। অঙ্গ প্রত্যঙ্গের ধারণা। এই বয়সটাতে তারা প্রথম হাত, পা, চোখ, কান, নাক এই অঙ্গগুলো সম্পর্কে ধারণা পায়, কিন্তু এই অঙ্গগুলো চিনতে পারে। তারপর এই সময়ে স্কুলগামী বাচ্চাদের শিক্ষক যদি মনে করেন যে বিভিন্ন অঙ্গের কাজ, বৈশিষ্ট্য বোঝাবেন, তবে এবং এটা করেন শিক্ষকরা, বিভিন্ন অঙ্গের কাজ, বৈশিষ্ট্য কীভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় সেগুলোর ধারণা দিয়ে থাকে এবং এরা সেটা বুঝতে পারে। এরপরে কমিক্স জিনিসটা, এই বাচ্চারা ব্যঙ্গচিত্র, কার্টুন, বিভিন্ন হাস্যকর চরিত্র যেটা পেপারে থাকে এগুলো খুব পছন্দ করে, এরা হাসতে থাকে, এরা কমিক্স পড়তে মজা পায়। বিশেষ করে 6-7 বছরের যে বাচ্চাগুলো মাত্র পড়া শিখেছে, বাংলা হোক ইংলিশ হোক ভেঙে ভেঙে উচ্চারণ করতে পারে, দেখা যায় যে এরা আধো ভাঙা অবস্থায় কমিক্স পড়তে খুব ইন্টারেস্টেড হয় আর কি, এরা খুব কমিক্স পড়তে পছন্দ করে। এরপর সামাজিক সচেতনতা। এই সময় প্রথম পর্যায়ে, শৈশবের প্রথম পর্যায়ে এরা প্রথম সামাজিক সচেতন হয়। তাদের কাছে কোনো ব্যক্তি উদার মনে হয়, কোনো ব্যক্তি চতুর মনে হয়, কোনো ব্যক্তি হাস্যকর মনে হয়, বোকা মনে হয়, এবং তারা সেটা সহজেই প্রকাশ করে এবং সেই ব্যক্তির সম্পর্কে তারা সেই ধারণাই পোষণ করে আর কি।
তবে কিছু কিছু জিনিস যেটা আসলেই শিশুর ব্যক্তিত্ব বিকাশের ক্ষেত্রে বাধার সম্মুখীন হয়, ব্যক্তিত্বের বিকাশ, সেগুলো পিতামাতা এবং ফ্যামিলির অন্যান্য মেম্বার্সদের মাথায় রাখতে হবে। যেরকম ভুল বোঝানো, আসলে একটা ছোট বাচ্চা, তার কাছে এত বেশি ইনফরমেশন থাকে না, কিংবা সে নিজের ভাবটাকে প্রকাশ করার কিভাবে করবে সে প্রসিডিওর তার কাছে জানা থাকে না। সে একরকম চিন্তা করে, সে একরকমভাবে ব্যাখ্যা করে। সেজন্য সবসময় খেয়াল রাখতে হবে যে সে শিশুর সামনে আমরা যেটা বলছি সেটা আন্দাজে কিংবা মিথ্যা, কিংবা তার মনের মধ্যে যেন একটা ভুল ধারণা সৃষ্টি না করে। এই দেখা যায় যে প্রাথমিক অবস্থায় শিশু যে সমস্ত ইনফরমেশন পেল, সেটার মধ্যে যদি কোনো ভুল ইনফরমেশন থাকে, সেটা বাবা মা যদি সচেতন না হয়, তাহলে ওই ভুল ইনফরমেশনটা তার ব্যক্তিত্বের প্যাটার্নে একটা বদ্ধমূল ধারণা সৃষ্টি করে, একটা ধারণার জায়গা তৈরি করে। অনেক সময় আমরা কি করি, যে বাচ্চাকে ভয় দেখানোর জন্য ছোট বাচ্চাকে বলি যে ভূত আছে, ভূত আসবে। ওই জিনিসটা যদি আমরা ক্লিয়ার না করে দিই একটা পর্যায়ে, তখন দেখা যায় যে যখন সে বড় পূর্ণবয়স্ক একটা মানুষ তখন তার মধ্যে ওই যে ভূতের যে ধারণাটা, ভয় পাওয়ার একটা টেন্ডেন্সি, সেটা থেকে যায়। সুতরাং আমাদের সবসময় খেয়াল রাখতে হবে যে বাচ্চাকে কোনোভাবেই ভুল কথা বা ক্ষণিকের জন্য হলেও যেটা সত্য না, সেই জিনিসটা বাচ্চার সামনে উপস্থাপন করা এবং তার ভুলটা না ভাঙিয়ে দেওয়া, এটা বাচ্চার ব্যক্তিত্বের একটা বড় একটা প্রভাব বিস্তার করে। আর একটা যেটা, যে সমস্ত বাচ্চা খুব কম সংখ্যক মানুষের সাথে মেশে, তাদের যেটা প্রবলেম সৃষ্টি হয় যে এরা আসলে বুঝতে পারে না কোন মানুষটা তাদের কাছ থেকে কী ব্যবহারটা আশা করছে, সেটা বুঝতে পারে না, যেহেতু তারা খুব কম সংখ্যক মানুষের সাথে মেশে, সঙ্গী সাথীদের সাথে না মেশে, সমবয়স্ক সঙ্গী সাথীদের সাথে না মেশার দরুন যে হয় কোন আচরণটা তার করতে হবে, কোন আচরণটা তার করতে হবে না, সে সম্পর্কে তার ধারণা থাকে না। দেখা গেল যে একটা ব্যক্তির সামনে সে এমন আচরণ করছে, এমন উদ্ভট কথা বলছে, এমন উল্টাপাল্টা কথা বলছে যেটা কিনা সেই ব্যক্তির বিরক্তির কারণ সৃষ্টি হয়, এবং বাচ্চাটা একটা মানে তার যে জিনিসটা পাওয়ার কথা ছিল, তার যে ব্যবহারটা পাওয়ার কথা ছিল, সেটা থেকে সে বঞ্চিত হয়। আর একটা জিনিস যেটা বাচ্চাকে সবসময় শেখাতে হবে, যে সব পরিবেশে সব কথা বলা যাবে না। পরিবেশ বুঝে তারপরে তাকে তার কথাটা বলতে হবে, তার মনের ভাব প্রকাশ করতে হবে। যেমন কোনো একটা খ্রিস্টান বাচ্চা যদি বড়দিনের অনুষ্ঠানে আর কি মাঝখানে গিয়ে বলে যে সান্টা ক্লজ বলে কেউ নাই, এটা আসলে একটা মিথ্যা ধারণা, তাহলে কি হয়, সেই সিচুয়েশনটাই একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে, সবার মাঝে একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে। সুতরাং বাচ্চা যখন আমাদের সামনে বড় হবে, তখন আমাদের বাবা মা এবং পরিবারের সবার উচিত যে তার সাথে তাকে একটা গুরুত্ব দিয়ে, একটা ইন্ডিভিজুয়াল মনে করে আমাদের সেই অনুযায়ী ব্যবহার করা। যে বাচ্চা কিছু বুঝবে না, আচ্ছা ঠিক আছে, যে কোনো একটা কিছু দিয়ে তাকে বুঝিয়ে দিই, এটা করা যায়। আজকে তাহলে এ পর্যন্তই। আজকের ক্লাসে আমরা কি পড়লাম? আজকের ক্লাসে পড়লাম আচরণের উপর বংশগতির প্রভাব বেশি না পরিবেশের প্রভাব বেশি, এবং বিজ্ঞানীরা ঠিক কী যুক্তি দেখিয়ে, কী গবেষণার মাধ্যমে তারা তাদের দৃষ্টিভঙ্গিকে প্রকাশ করার চেষ্টা করেছেন আমাদের সামনে, সে নিয়ে আলোচনা করলাম। শৈশবের প্রথম পর্যায়ে কী সমস্ত ধারণা থাকে শিশুর মধ্যে, কী বিষয়কে তারা কীভাবে সংজ্ঞায়িত করে, সেটা পড়লাম। তারপরে কি বললাম, বুদ্ধিভিত্তিক বিকাশটা কী সে সম্পর্কে আলোচনা করলাম। পরবর্তী দিন আমরা আলোচনা করলাম বাল্যকালে বুদ্ধিবৃত্তির উৎকর্ষ সাধন হয় সেটা। তাহলে আজকে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে দেখা হবে। ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। ওকে।